রূপনগর নামের এই ছোট্ট সুন্দর গ্রামে বাস করত মাধব আর তার স্ত্রী সাবিত্রী। অভাবের সংসার হলেও তাদের কুঁড়েঘরটা সবসময় হাসি খুশিতে ভরা থাকত। তাদের দুই মেয়ে রাধিকা আর তৃষা ছিল তাদের নয়নের মণি। মাধব মাঠে হাড় ভাঙা খাটুনি খাটত শুধু তার স্ত্রী আর মেয়েদের মুখে একটু হাসি ফোটাতে। কিন্তু এই সুখের দিন বেশি দিন টিকল না। হঠাৎ করেই একদিন মাধবের শরীরে বাসা বাঁধল এক অজানা কঠিন রোগ। বিনা চিকিৎসায় ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল মাধব। রেখে গেল এক বুক হাহাকার। এই বিশাল নিষ্ঠুর পৃথিবীতে সাবিত্রী আর তার দুই ছোট্ট মেয়ে রাধিকা ও তৃষা একদম একা হয়ে গেল। মাধবের মৃত্যুর পর সংসারের পুরো ভার সাবিত্রীর কাঁধে এসে পড়ে। অভাবের তাড়নায় সাবিত্রী গ্রামের সবচেয়ে বড় লোক অন্নপূর্ণা দেবীর বাড়িতে দিন রাত হাড় ভাঙা খাটুনি খাটতে শুরু করে। ও সাবিত্রী, হাত চালিয়ে কাজ কর, আজ বাড়িতে কুটুম আসবে। এখনো তো বাসন মাজা শেষ হলো না, উঠোনটাও তো ভালো করে ঝাড় দেওয়া হয়নি। এই তো মালকিনমা, আর একটুখানি বাকি, এক্ষুনি সব ঝকঝকে করে দিচ্ছি। শরীরটা আজ একটু সারাদিন তো দেখছি খুক খুক করে কেসেই চলেছিস। একটু নিজের যত্ন নে সাবিত্রী। তুই মরে গেলে তোর ওই দুটো ছোট মেয়ের কি হবে ভেবেছিস? যা, কাজ শেষ হলে রান্নাঘর থেকে আগের রাতের বেঁচে যাওয়া তরকারি আর একটু বেশি করে চাল নিয়ে যাস মেয়ে দুটোর জন্য। মালকিনমা, আপনি সাক্ষাৎ দেবী। আপনার এই দয়া না থাকলে আমার মেয়ে দুটো না খেয়েই মারা পড়ত। ভগবান আপনার ভালো করুক মা। মা, আজকেও শুধু ডাল আর ভাত? আমার না একটুও ভালো লাগে না রোজ রোজ এক খাবার খেতে। আমি কবে মাছ খাবো মা? আর কটা দিন সবুর কর মামনি। মালকিনমা বকশিস দিলে তোকে আমি বাজার থেকে বড় একটা মাছ কিনে খাওয়াবো। এখন লক্ষ্মী মেয়ের মতো এটা খেয়ে নে তো। মা, তুই নিজে কিছু খেলি না যে? সারাদিন এত খাটুনি খাটছিস, আয় তুইও আমাদের সাথে একটু খেয়ে নে। তোর শরীরটা তো জ্বরে পড়ছে। আমার খিদে নেই রে রাধিকা, বড় বাড়িতে আমি পেট ভরে খেয়ে এসেছি। তোরা দুবোন পেট ভরে খা দেখি। তোদের হাসি মুখ দেখলেই আমার পেট ভরে যায় রে মা। দুটো মেয়ের মুখে অন্ন তুলে দিতে গিয়ে সাবিত্রী নিজের শরীরের দিকে তাকানোরও সময় পায়নি। বড় বাড়ি থেকে পাওয়া সামান্য খাবার সে নিজে না খেয়ে মেয়েদের খাইয়ে দিত। নিজের অজান্তেই সেও আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। ভাগ্যের নির্মম পরিহাসে স্বামী শোক আর হাড়ভাঙা খাটুনি সাবিত্রীর শরীরটাকে ভেতর থেকে শেষ করে দিয়েছিল। সেও একদিন বড় বাড়ির কাজ থেকে ফিরে আর উঠে দাঁড়াতে পারল না। মা, ও মা, তুই হঠাৎ করে মাটিতে শুয়ে পড়লি কেন? উঠ না মা, সকালে তুই কিচ্ছু খাসনি তো। মা, কি হলো? তোর গাটা এত ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? তৃষা, তুই শিগগির কলসি থেকে ঘটিতে করে একটু জল নিয়ে আয়। মা, চোখ খোল, দেখ আমি তোর রাধিকা, একটু জল খা মা। রাধিকা, আমার সময় শেষ রে মা। আমি বোধহয় আর বাঁচব না। আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। তোদের বাবাকে আমি আর একা ফেলে থাকতে পারছি না রে। না মা, তুই মরে গেলে আমি কাকে মা বলে ডাকবো? তুই আমাদের ছেড়ে যাস না মা, আমরা বড্ড একা হয়ে যাব। আমার মামনিটা, আমাকে ক্ষমা করে দিস রে। তুই আর কাঁদিস না। রাধিকা দিদির কথা শুনে চলিস, কেমন? তুই চুপ কর মা, আমি এক্ষুনি গিয়ে গ্রামের বৈদ্যমশাইকে ডেটে আনছি। তুই ঠিক হয়ে যাবি, তুই কিচ্ছু ভাবিস না। না রাধিকা, আর সময় নেই। ডাক্তার ডাকার মতো পয়সাও আমাদের নেই। তুই আমার কথাটা শোন। তুই তো বড়, তোর কাঁধে আজ থেকে অনেক দায়িত্ব। তোর বোনকে কখনো একা ফেলে যাস না, কখনো ওর হাত ছাড়িস না। কথা দে আমাকে, কথা দে রাধিকা। কথা দিচ্ছি মা, আমি কোনোদিন ওর হাত ছাড়বো না। নিজের প্রাণের চেয়েও বেশি ওর খেয়াল রাখবো। তুই চোখ বন্ধ করিস না মা, আমার খুব ভয় করছে। মা, ও মা, তুই চোখ খোল। তুই আমাদের এমন অনাথ করে দিয়ে কোথায় গেলি মা? সাবিত্রীর মৃত্যুর সাথে সাথে দুই বোনের মাথার উপর থেকে শেষ ছাদটুকুও সরে গেল। নিয়তির কি নিষ্ঠুর খেলা! এই বিশাল পৃথিবীতে তারা দুজনে আজ বড্ড একা, বড্ড অসহায় হয়ে পড়ল। বাবা মাকে হারিয়ে দুই বোন একদম একা হয়ে গেল। কিন্তু বড় বোন রাধিকা বুঝতে পারল এখন ভেঙে পড়লে চলবে না। ছোট বোনের মুখের দিকে তাকিয়ে তাকে শক্ত হতে হবে। দিদি, এবার আমাদের কি হবে? আমরা কি খাবো? কে আমাদের দেখবে? আমাদের তো আর কেউ নেই। তুই কাঁদিস না তৃষা, আমি তো আছি। বাবা মা চলে গেছে ঠিকই, কিন্তু তোর দিদি তো বেঁচে আছে। মা যে বড় বাড়িতে কাজ করত, আজ থেকে আমি সেখানে কাজ করব। তুই শুধু বাড়িতে থাকবি, পড়াশোনা করবি আর ঘর সামলাবি। মায়ের মতো আমি তোকে কোনো কষ্ট পেতে দেব না, এটা আমার কথা। আর এখন তুই ঘরে যা, গিয়ে ঘরটা একটু গুছিয়ে রাখ। আমি কাজে যাচ্ছি, আসার সময় খাবার নিয়ে আসবো মালকিনদের বাড়ি থেকে।
মায়ের কথা রাখতে এবং ছোট বোনকে ভালো রাখতে রাধিকা বড় বাড়িতে কাজ শুরু করে। বিশাল ওই বাড়ির রান্নাবান্না থেকে শুরু করে কাপড় কাচা, ঘর মোছা, সব কাজ সে হাসিমুখে এক হাতে সামলাত। তার কাজের ধরন ছিল ঠিক যেন তার মায়ের মতোই নিখুঁত আর শান্ত। এ কি, এটা তো একটা সোনার আংটি। মনে হচ্ছে মালকিন মার হাত থেকে খুলে পড়ে গেছে। এটা আমি সামলে রেখে দিই, মালকিন মাকে দিয়ে দেব সময় করে। মালকিন মা, আমার রান্না করা শেষ। বাসনগুলো মেজে রেখেছি আর কাপড়গুলোও শুকোতে দিয়েছি। আর কোনো কাজ আছে কি? এত তাড়াতাড়ি সব কাজ শেষ করে ফেললি? তোর মায়ের মতোই কাজের হাত তোর খুব চটপটে। হ্যাঁ, ভালো কথা, কাল রাতে আমার একটা সোনার আংটি হারিয়ে গেছে। সারা বাড়ি খুঁজলাম, কোথাও পেলাম না। তুই কি কাজ করার সময় কোথাও... এই যে আপনার আংটি মালকিন মা, আজ আপনার শোবার ঘরের মেঝে মুছতে গিয়ে আলমারির পাশে এটা পড়ে থাকতে দেখলাম। আমি এটা আপনাকে দেব বলেই যত্ন করে আঁচলে বেঁধে রেখেছিলাম। রাধিকা, তুই জানিস এই আংটিটার কত দাম? তুই এত গরিব, দুবেলা ঠিকমতো খেতে পাস না। তুই চাইলে তো এটা লুকিয়ে রাখতে পারতিস, আমি তো টেরই পেতাম না। তুই তা করিসনি কেন? মালকিন মা, আমার বাবা মা আমাকে একটা কথাই শিখিয়েছেন, অভাব থাকলেও স্বভাব যেন না নষ্ট হয়। অপরের জিনিসের দিকে লোভ করা তো মহাপাপ। আপনি আমাদের আশ্রয় দিয়েছেন, কাজ দিয়েছেন, এটা তো আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমি কি আপনার সাথে বেইমানি করতে পারি? মেয়েটার কত অভাব, কিন্তু বিন্দু মাত্র লোভ নেই। এক্কেবারে খাঁটি সোনার টুকরো। এত ছোট বয়সে সংসারের ঘানি টানছে, তবুও মুখে কোনো অভিযোগ নেই। আর সততাও কত। তুই সত্যি খুব ভালো মেয়ে রে রাধিকা। তোর মা সাবিত্রী খুব ভালো মেয়ে তৈরি করে গেছে। আজ থেকে তুই রান্নাঘরের কাজগুলো একটু কম করবি। আর শোন, আজ বাড়ি যাওয়ার সময় তোর আর তোর বোনের জন্য ভালো দেখে মাছ আর তরকারি নিয়ে যাস। আপনার অনেক দয়া মালকিন মা, আমি আসি তাহলে। রাধিকারই সততা আর শান্ত স্বভাব অন্নপূর্ণা দেবীর মন জয় করে নিল। তিনি বুঝতে পারলেন এই মেয়ে কোনো সাধারণ কাজের মেয়ে নয়, এ যেন এক সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। বড় বাড়িতে কাজ শুরু করার কিছুদিন পর হঠাৎ একদিন অন্নপূর্ণা দেবী ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছিল। এই বিপদের সময় রাধিকা নিজের বাড়ির কথা ভুলে, নিজের আরামের কথা ভুলে দিন রাত মালকিন মায়ের সেবা করতে লাগল। কখনো মাথায় জলপট্টি দেওয়া, কখনো নিজের হাতে ওষুধ খাওয়ানো, আবার কখনো সারা রাত জেগে তার পা টিপে দেওয়া। রাধিকা যেন নিজের জন্মদাত্রী মায়ের মতোই তাকে সেবা যত্ন করল। দূর থেকে রাধিকার এই নিঃস্বার্থ আত্মত্যাগ আর সেবা দেখে মালকিন মায়ের একমাত্র ছেলে রাহুলের মনে তার প্রতি ভালোবাসা আর সম্মান যেন আরও 1000 গুণ বেড়ে গেল। রাধিকার এই অক্লান্ত পরিশ্রমে আর সেবায় অন্নপূর্ণা দেবী ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। তিনি ভেতর থেকে অনুভব করলেন রাধিকা শুধু সৎ নয়, সে মায়া আর ভালোবাসায় ঘেরা এক অপূর্ব মানুষ। এই মেয়েটি কাজের মেয়ে হয়ে থাকার নয়, সে রানী হয়ে থাকার যোগ্য। মালকিন মা, কাজ তো সব শেষ, আজ কি আর কোনো কাজ আছে? হ্যাঁ রাধিকা, একটা খুব বড় কাজ বাকি আছে। তুই আমার পাশে বসতো। আমি কাজের মেয়ে, আপনার পাশে বসি কি করে? তুই আর কাজের মেয়ে নোস রাধিকা। আমার অসুখের সময় তুই যেভাবে নিজের খাওয়া দাওয়া ভুলে আমার সেবা করেছিস, নিজের মেয়েও বোধহয় এতটা করে না। তোর সততা আর ভালোবাসায় আমি মুগ্ধ। এটা তো আমার কর্তব্য মালকিন মা, আপনি আমাদের আশ্রয় দিয়েছেন। আমি ঠিক করেছি তুই আর এই বাড়ির কাজের মেয়ে হয়ে থাকবি না। আজ থেকে তুই এই বাড়ির বউ হয়ে থাকবি। আমি আমার রাহুলের সাথে তোর বিয়ে দিতে চাই। আপনি এসব কি বলছেন মালকিন মা? আপনারা কোথায় এত বড় লোক, এই গ্রামের মাথা, আর আমি তো সামান্য একটা কাজের মেয়ে। আমার সাথে ছোটবাবুর... একদম ওসব কথা বলবি না। টাকা পয়সা তো আজ আছে কাল নেই, কিন্তু মানুষের আসল পরিচয় তার স্বভাবে। তোর যে সুন্দর মনটা আছে সেটা 1000টা হীরের চেয়েও দামি। মা, তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ রে রাহুল, আমি সিদ্ধান্ত নিয়েছি রাধিকার সাথেই তোর বিয়ে দেব। আমার মনে হয় তোর জন্য এর চেয়ে ভালো বউ আর কেউ হতে পারে না। তোর কি মত? তুমি আমার ভালো মন্দের বিচার সবচেয়ে ভালো বোঝো। তোমার সিদ্ধান্তে আমার কখনোই অমত থাকে না, তাই এতে আমার কোনো অসুবিধা নেই। আপনাদের অনেক দয়া। ভগবান বোধহয় আপনাদের রূপ ধরে এসে আমাদের মাথার উপর ছাদ হয়ে দাঁড়িয়েছেন। আর শোন, আজ থেকে তুই আমাকে আর মালকিন মা বলে ডাকবি না, শুধু মা বলে ডাকবি। যা, আজ থেকে তোর সব কাজ বন্ধ। তুই বাড়ি যা, গিয়ে তোর ছোট বোনকে এই খুশির খবরটা দে। কালকেই আমি তোদের বিয়ে দেব। দীর্ঘ কষ্টের পর রাধিকার জীবনে অবশেষে সুখের আলো দেখা দিল। কিন্তু সরল মনের রাধিকা জানত না তার নিজের বোনই তার এই সুখ সহ্য করতে পারবে না। তৃষার মনে জন্ম নিচ্ছিল চরম লোভ আর অহংকার। জানিস তৃষা, আজ আমার জীবনে কত বড় একটা দিন। মালকিন মা আমার কাজ বন্ধ করে দিয়েছেন। কাজ বন্ধ করে দিয়েছেন? কেন দিদি, তুই কোনো ভুল করেছিস? এবার আমাদের কি হবে? আরে বোকা মেয়ে, ভুল করব কেন? মালকিন মা আমাকে ওনার বাড়ির বউ করতে চান। ছোটবাবু মানে রাহুলের সাথে আমার বিয়ে ঠিক করেছেন তিনি। কি বলছিস তুই? তুই
তুই ওই বড় বাড়ির বউ হবি? হ্যাঁ রে পাগলি, এবার থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। তোকে আর এই ভাঙা কুড়ে ঘরে থাকতে হবে না। আমি তোকেও আমার সাথে ওই বড় বাড়িতে নিয়ে যাব। তুই সেখানে রানীর মতো থাকবি। আমি মালকিন মাকে বলে তোকে ভালো স্কুলে ভর্তি করে দেব। খুব ভালো খবর দিদি, আমি তোর জন্য খুব খুশি হয়েছি। তুই যা, হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। দিদি বড় বাড়ির বউ হবে আর আমি ওই বাড়িতে গিয়ে থাকবো দিদির আশ্রিত হয়ে। কাল যদি দিদি আমাকে ভুলে যায়, যদি ছোটবাবু আমাকে অপছন্দ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তখন তো আমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হবে। এই বিয়েটা দিদি নয়, আমি করব। বড় বাড়ির রানী আমি হব, দিদি নয়। যে করেই হোক ছোটবাবুর পাশে বিয়ের পিঁড়িতে আমাকেই বসতে হবে। এর জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। বিয়ের দিন সকালে তৃষা এক ভয়ানক ষড়যন্ত্রের জাল বুনল। রাধিকাকে আটকাতে সে গুন্ডা ভাড়া করেছিল। এরপর সে সোজা চলে গেল অন্নপূর্ণা দেবীর কাছে মিথ্যে বলতে। কিন্তু সে জানত না সত্য কখনো চাপা থাকে না। মালকিন মা, আমার দিদি আপনাদের সাথে বেইমানি করেছে। আপনাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। কি বলছিস তুই তৃষা? রাধিকার কি হয়েছে? ও আসেনি কেন? দিদি কখনোই এই বিয়েটা করতে চায়নি। ও গ্রামের একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু আপনার ভয়ে কথাটা বলতে পারছিল না। আজ সকালে দিদি ওই ছেলেটার সাথে পালিয়েছে। কি এত বড় কথা? আমার সাথে এমন প্রতারণা? আজ আমার ছেলের বিয়ে, সারা গাঁয়ের লোক আমন্ত্রিত। এখন আমি মুখ দেখাবো কি করে? মালকিন মা, সমাজ জানলে আপনাদের ছিছি করবে। আপনি চাইলে আমি আপনার ছেলেকে বিয়ে করতে রাজি আছি। দিদির অন্যায়ের প্রায়শ্চিত্ত আমিই করব। আপনাদের সম্মান আমি বাঁচাবো। একদম মিথ্যে কথা মালকিন মা। রাধিকা, তুই এখানে? তৃষা তো বলছে তুই নাকি... তৃষা সব মিথ্যে বলছে মালকিন মা। ও গ্রামের কিছু গুন্ডাকে টাকা দিয়ে আজ সকালে আমাকে গ্রামের শেষ মাথায় ওই পুরনো গোডাউনে হাত পা বেঁধে আটকে রেখেছিল, যাতে আমি আজ এখানে পৌঁছতে না পারি আর ও ছোটবাবুর সাথে বিয়ের পিঁড়িতে বসতে পারে। দিদি তুই এসব কি বলছিস? আমি তো চুপ কর তৃষা। আমি অনেক কষ্টে ওখান থেকে পালিয়ে এসেছি। তুই সামান্য টাকার লোভে বড় বাড়ির বউ হওয়ার অহংকারে নিজের দিদির সাথেই এই বেইমানি করলে। আমি তোকে নিজের মেয়ের মতো ভালোবেসেছি, আর তুই আমাকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলে? হাউ ড্যার ইউ তৃষা! তুমি টাকার লোভে এত নিচে নামতে পারলে? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সাথেই প্রতারণা? তোর দিদির মতো একটা সোনার টুকরো মেয়ের নামে তুই এত বড় অপবাদ দিলি? দূর হ আমার বাড়ি থেকে। তৃষা বুঝতে পারে তার সব রাস্তা বন্ধ। সে তখন চালাকি করে নতুন এক নাটক শুরু করে। দিদি আমাকে মাফ করে দে। আমি অভাব আর কষ্টের জ্বালায় পাগল হয়ে গিয়েছিলাম। আমার মাথা ঠিক ছিল না। ওহ, আমার খুব বুকে ব্যথা করছে। আমার দম বন্ধ হয়ে আসছে দিদি। তৃষা, কি হলো তোর? মালকিন মা, দেখুন ওর কি অবস্থা। রাধিকা, তুমি ওকে বিশ্বাস করছো? ও তো নাটক করছে। না রাহুল বাবু, ও আমার ছোট বোন। অভাব ওর মাথা খারাপ করে দিয়েছে। তাছাড়া মা মরার সময় কথা নিয়েছিল আমি যেন কখনো ওর হাত না ছাড়ি। মালকিন মা, আমার বোনের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ওকে প্লিজ এই বাড়িতে আমার সাথে একটু আশ্রয় দিন। ও আর কখনো এমন করবে না। তোর মনটা বড্ড নরম রে রাধিকা। শুধু তোর মুখের দিকে তাকিয়ে আমি ওকে এই বাড়িতে থাকার অনুমতি দিলাম। তবে ওকে চোখে চোখে রাখবি। তৃষা ভালো সাজার ভান করে আর অসুস্থতার নাটক করে রাধিকার দয়ায় সেই বাড়িতেই থেকে যাওয়ার সুযোগ পেল। আর এদিকে সব বাধা পার হয়ে অত্যন্ত ধুমধাম করে রাধিকা আর রাহুলের বিয়ে সম্পন্ন হল। গরিবের কুঁড়ে ঘর থেকে রাধিকা আজ নিজের সততা আর ভালোবাসার জোরে বড় বাড়ির বউ হয়ে গেল। তৃষা খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে এই বড় বাড়িতে টিকে থাকতে হলে তাকে এখন একেবারে ভালো মানুষ সাজার নাটক করতে হবে। তাই সে সবার চোখের বালি থেকে চোখের মণি হওয়ার এক নতুন ছক কষল। দিদি, মালকিন মা আর জামাইবাবু, আপনাদের চা আমি নিজের হাতে সবার জন্য বানিয়ে এনেছি। তৃষা, তুই এসব কাজ করতে গেলি কেন? কালকে তো তোর এত শরীর খারাপ হলো, তুই তো অজ্ঞান হয়ে গেছিলি। তোর তো এখন বিশ্রাম নেওয়া উচিত। আমি কাল তোমাদের সাথে যে অন্যায় করেছি দিদি, তার কাছে এইটুকু কাজ তো কিছুই নয়। আমাকে তোরা প্লিজ প্রায়শ্চিত্ত করার একটু সুযোগ দে। তোদের সেবা করেই আমি আমার পাপের বোঝা কমাতে চাই। ঠিক আছে, চাটা টেবিলে রাখো। আর এসব কথা ভেবে শরীর খারাপ করার দরকার নেই। তুমি গিয়ে বিশ্রাম নাও। ঠিক আছে, যখন ভুল বুঝতে পেরেছিস তখন আর পুরনো কথা ভেবে লাভ নেই। যা, নিজের ঘরে যা। প্রায়শ্চিত্ত? আমি তৃষা, আমি কখনো কারোর দয়ায় বাঁচি না, আর কখনো নিজের হারও মেনে নি না। দিদি, তুই আজ বড় বাড়ির বউ হয়ে দামি শাড়ি আর গয়না পরে বসে আছিস, আর আমি তোর কাজের মেয়ের মতো চা বানিয়ে আনবো? এটা আমি কখনো মেনে নেব না। দিদি, তুই আমার সুখ কেড়ে নিয়েছিস।
এবার আমি এমন একটা চাল চালবো, এমন বড় কিছু একটা করব যে তুই মালকিন মা আর রাহুলের চোখে একেবারে নিচে নেমে যাবি। তোকে আমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা খাইয়ে বের করে ছাড়বো, আর এই বড় বাড়ির আসল মালকিন আমিই হব। তৃষা সবার সামনে ভালো সাজার ভান করলেও আড়ালে তার বিষাক্ত রূপ একটুও বদলায়নি। সে সুযোগ খুঁজত কিভাবে রাধিকাকে মালকিন মা আর রাহুলের চোখে ছোট করা যায়, আর এই উদ্দেশ্য পূরণের জন্য সে নিত্য নতুন চক্রান্তের জাল বুনতে লাগল। কখনো রাধিকার রান্না করা তরকারিতে এক গাদা নুন আর লঙ্কা মিশিয়ে দেওয়া, যাতে মালকিন মা রেগে গিয়ে রাধিকাকে বকাঝকা করেন। তো কখনো সযত্নে গুছিয়ে রাখা জামাকাপড় নোংরা করে দেওয়া, বা ঠাকুর ঘরের পবিত্রতা নষ্ট করে রাধিকার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া। তৃষা কোনো সুযোগই হাতছাড়া করল না। সরল মনের রাধিকা বুঝতেই পারত না যে এসব কিভাবে হচ্ছে, তাই কোনো দোষ না করেও সে নীরবে সবার বকা মাথা পেতে নিত। আর আড়াল থেকে তৃষা তার নিজের দিদির এই অপমান আর চোখের জল দেখে চরম পৈশাচিক আনন্দ পেত। সে ভাবত এভাবেই একদিন রাধিকাকে সে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে। এতদিন তো সব ঠিক ছিল, হঠাৎ করে এসব কি হচ্ছে? আমি তো রান্নায় এক গাদা নুন লঙ্কা দিইনি। ঠাকুরের পুজোর থালাটাও তো আমি নিজের হাতে সুন্দর করে সাজিয়েছিলাম। নিশ্চয়ই কেউ ইচ্ছে করে আমার কাজে বাধা দিচ্ছে আর মালকিন মার কাছে আমাকে খারাপ বানাচ্ছে। কিন্তু কে সে? না, আমাকে জানতেই হবে এসব কিভাবে হচ্ছে আর কে করছে। রাধিকা, তুই এসব কি বলছিস? এ বাড়িতে কে তোর নামে এমন চক্রান্ত করবে? তুই কেন আমাকে এখানে এভাবে লুকিয়ে দাঁড় করিয়ে রাখলি? মা, আমার বিশ্বাস কেউ একজন আমার অবর্তমানে আমার ঘরে ঢুকে কোনো ষড়যন্ত্র করছে। আপনি শুধু একটু শান্ত হয়ে আমার সাথে এখানে দাঁড়িয়ে দেখুন, সব সত্যি আজ সামনে আসবে। দিদি, তুই মালকিন মায়ের দেওয়া বিয়ের ওই দামি সোনার হারটা খুব যত্ন করে রেখেছিস, তাই না? আজ এই হারটাই এখান থেকে গায়েব হয়ে যাবে, আর মালকিন মা ভাববে তুই টাকার লোভে সেটা বিক্রি করে দিয়েছিস। তখন তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, আর এই তৃষার আসল রাজত্ব শুরু হবে। এ কি দেখছি আমি রাধিকা? তৃষা, তোর নিজের পেটের বোন তোর সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করছে? সামান্য টাকার লোভে ও নিজের দিদিকেই চোর সাজাবে চাইছে? ও তো একটা আস্ত বিষধর সাপ। আমি ভাবতেই পারছি না যে আমি ওকে দয়া করে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। আমি নিজেও বুঝতে পারিনি মা, তৃষার টাকার লোভে এতটা অন্ধ হয়ে গেছে। তৃষার পাপের ঘড়া অবশেষে পূর্ণ হল। যে ফাঁদ সে নিজের দিদির জন্য পেতেছিল, আজ সেই ফাঁদে সে নিজেই হাতে নাতে ধরা পড়ে গেল। অন্নপূর্ণা দেবী এবার তার আসল রূপ চিনে ফেলেছেন। সোনার হার চুরি করার পর তৃষা ভেবেছিল তার চাল পুরোপুরি সফল হয়েছে। সে আনন্দে আত্মহারা হয়ে নতুন এক নাটক শুরু করার জন্য সোজা মালকিন মায়ের কাছে ছুটে গেল। মালকিন মা, সর্বনাশ হয়ে গেছে। একটা বিশাল বড় অঘটন ঘটে গেছে মা। কি অঘটন ঘটে গেছে তৃষা? এত হাঁপাচ্ছিস কেন? আমি এইমাত্র দিদির ঘরে গিয়েছিলাম ওকে ডাকতে, গিয়ে দেখি দিদির আলমারি খোলা, আর আপনি বিয়ের সময় দিদিকে যে দামি সোনার হারটা দিয়েছিলেন সেটা ওখানে নেই, সব ফাঁকা। দিদি নিশ্চয়ই টাকার লোভে হারটা কাউকে বিক্রি করে দিয়েছে। আচ্ছা, কিন্তু রাধিকার আলমারিতে যে হারটা নেই আর সেটা যে চুরি গেছে, এই কথাটা তুই কি করে জানলি তৃষা? মানে আমি তো দেখলাম আলমারি খোলা, তাই। চুপ কর শয়তানি, তুই জানিস হারটা আলমারিতে নেই, কারণ হারটা একটু আগে তুই নিজে ওই আলমারি থেকে চুরি করেছিস। কি কি বলছেন আপনি এসব? আমি চুরি করতে যাব কেন? দিদি নিশ্চয়ই নিজের দোষ ঢাকার জন্য আপনাকে। শাট আপ তৃষা, আর একটাও মিথ্যে কথা বলবে না। আমাকে কেউ কিছু বলেনি তৃষা। রাধিকার ঘরে তুই যখন চুপি চুপি ঢুকে ওই জঘন্য কাজটা করছিলি, তখন আমি আর রাধিকা দরজার বাইরে দাঁড়িয়ে নিজের চোখে সবটা দেখেছি। দিদি, আমাকে বাঁচা দিদি, আমি লোভের বশে এই কাজ করে ফেলেছি। আমাকে এবারের মতো মাফ করে দে। তুই তো আমাকে মায়ের মতো ভালোবাসিস, আমি তোর ছোট বোন। না তৃষা, আজ আমি তোর হয়ে কোনো কথা বলবো না। আমি তোকে মায়ের মতো ভালোবেসেছি বলেই তুই বারবার আমার পিঠে ছুরি মেরেছিস। রান্নায় নুন লঙ্কা মেশানো, পুজোর থালা নষ্ট করা, সব আমি সহ্য করেছিলাম। কিন্তু আজ তুই যে অপরাধ করেছিস তার কোনো ক্ষমা নেই। তুই আমার বোন হওয়ার যোগ্য নোস। আমরা তোমাকে বিশ্বাস করে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, আর তুমি আমাদের সাথেই বেইমানি করলে। দারোয়ান, এই বিশ্বাসঘাতক মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দে, আর কোনোদিন যেন এই বাড়ির ধারে কাছে আমি একে না দেখি। লোভ আর চক্রান্তের পরিণাম কখনোই ভালো হয় না। তৃষা নিজের অহংকার আর লোভের আগুনে নিজেই পুড়ে ছাই হয়ে গেল। সে নিজের একমাত্র আশ্রয়টুকুও চিরকালের জন্য হারিয়ে ফেলল। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর তোমাদের কমেন্টগুলোর মধ্যে যেটা আমাদের সবচেয়ে ভালো লাগবে সেই বন্ধুর নাম দেখানো হবে আমাদের পরের ভিডিওতে, তাই সুন্দর একটা কমেন্ট করতে ভুলো না।